নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি প্রথমবার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে বেল আইকনটাও হিট করে অল অবশ্যই সিলেক্ট করে নেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কভার করতে চলেছি। দেখুন, আমরা যদি স্টক মার্কেটের কথা বলি, এই আমাদের ইন্ডেক্স রয়েছে নিফটি ফিফটি, বা যদি সেন্সেক্স এর কথাই বলি, তো এই সব কিছুতেই কিন্তু এই তেজি বা মন্দি এগুলো আমরা দেখতে পাই। তো কোনো সময় মার্কেট ওপর দিকে ওঠে, আবার কখনো মার্কেট নিচের দিকেও আসে। তো এখন আমাদের যদি এই জিনিসটা আগে ভাগেই আইডেন্টিফাই করতে হয় যে বাজার এখান থেকে ওপরে যাবে নাকি নিচে যাবে, তবে আমরা তা কিভাবে বুঝবো? বন্ধুরা, এর পেছনে কিছু প্যারামিটার থাকে এবং বর্তমান পরিস্থিতির হিসাবে এগুলোকে বিচার করতে হয়। কারণ এই যে সিচুয়েশন বা পরিস্থিতি, সেটা কিন্তু সবসময় বদলাতে থাকে। তো এই বর্তমান পরিস্থিতিতে যারা এই কমেন্ট সেকশনে বারবার জিজ্ঞাসা করেন যে কিভাবে বুঝবো মার্কেট ওপর দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে, তো তাদের জন্য আমি এখানে কিছু পয়েন্ট রাখবো। আর এই পয়েন্টগুলোতে ফোকাস রাখলে আপনি বুঝতে পারবেন যে আগামীকাল বা পরের দিন বাজারে ঠিক কি হতে পারে, তেজি আসবে নাকি মন্দা আসবে। তো এমন কোন কোন পয়েন্ট রয়েছে, তো এরকম 10খানা পয়েন্ট রয়েছে যার উপর আপনাকে নজর রাখতে হবে। দেখুন, আপনি যদি শেয়ার মার্কেটে পা রেখে থাকেন তবে জেনে রাখুন এটা কোনো বাচ্চাদের খেলা নয়। তো অনেকের মনে হয় যে 2 মিনিটের একটা ভিডিও দেখে নেবো আর প্রচুর টাকা আসবে। এমন লোকেরা কিন্তু দিন শেষে টাকা খুইয়েই বাড়ি ফেরে। তো তাদের কিছু হয়ও না। শুধু কমেন্ট সেকশনে আজে বাজে লিখে কিছু হবে না যে 2 বছর মার্কেট ওপরে উঠবে না, 3 বছর মার্কেট ওপরে উঠবে না, মার্কেট এই জায়গাতেই থাকবে। আমি আবারও বলছি, এই মার্কেটে ডিসিপ্লিন বা শৃঙ্খলা এটা কিন্তু খুবই প্রয়োজন। আর আপনি যদি মার্কেট একটু মন থেকে বুঝতে চান তবে মার্কেট এটা কিন্তু অতটা কঠিনও নয়। কিন্তু হ্যাঁ, শুরুতে আপনাকে একটু কষ্ট করতে হবে। যে কোনো নতুন জিনিস শেখার সময় কষ্ট হয় কি হয় না, এবং সেটা একবার শিখে গেলে তারপর সেটা অনেকটাই সহজ হয়ে যায়। যেমন ধরুন, এই সাইকেল চালানো, ড্রাইভিং বা সাঁতার শেখার মতো একবার ধীরে ধীরে শিখে নিলে সারা জীবন কিন্তু মনে থাকে। তাই এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে কোন 10খানা পয়েন্ট রয়েছে যা বর্তমান পরিস্থিতিতে মার্কেটের দিক নির্দেশ করে। এবং মজার ব্যাপার হলো, এই 10টার মধ্যে বলতে পারেন 99% জিনিস, অর্থাৎ 10টার মধ্যে প্রায় 9খানা জিনিসই এই একখানা সেগমেন্টের সঙ্গে যুক্ত। এবং সেটা হলো কি, সেটা হলো এই আমেরিকা। তো আমি অনেকবার বুঝিয়েছি যে আপনার আমেরিকাকে ভালো লাগুক বা না লাগুক তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো, আমেরিকায় যা ঘটে তার প্রভাব কিন্তু মার্কেটে পড়ে। আর সেটা শুধু আমাদের মার্কেটে নয়, সারা বিশ্বের বাজারে পড়ে। আপনি যদি আমেরিকাকে ইগনোর করেন তবে শেয়ার মার্কেটে কি চলছে তা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। তো চলুন পয়েন্ট নাম্বার 1 দিয়ে শুরু করা যাক। তো আপনাকে আমেরিকার যে প্রধান ইন্ডেক্স গুলো রয়েছে, যেমন ডাউ জোন্স, তার সঙ্গে সঙ্গে এই নাসডাক এবং তার সঙ্গে সঙ্গে S&P 500, এইগুলোকে নজরে রাখতে হবে। এইগুলো যেভাবে চলে সাধারণত আমাদের মার্কেটও সেই একই পথ কিন্তু অনুসরণ করে। যেমন ধরুন, এই ডাউ জোন্স, এতে যদি আগের দিনে তেজি আসে তাহলে ইন্ডিয়ান মার্কেটের যে শুরুটা সেটাও কিন্তু তেজিতে হওয়ার সম্ভাবনাই থাকে, এবং এরকমটা 99% ক্ষেত্রে দেখা গেছে। আর যদি এই নাসডাকের কথা বলি, এই নাসডাক কি, নাসডাক হলো আমেরিকার যে টেকনোলজি কোম্পানিগুলো তাদের ইন্ডেক্স। আপনি যদি আইটি সেক্টরের শেয়ারে বিনিয়োগ করেন তবে নাসডাক ট্যাগ করা আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক। যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি রয়েছে, ব্যাংক নিফটি রয়েছে। তো এই ব্যাংক নিফটির পারফরমেন্স এটা বলে দেয় যে ব্যাংকিং স্টকগুলো কিরকম পারফর্ম করছে। তেমনই হলো এই নাসডাক। এই নাসডাক ধরুন যদি পড়ে তাহলে কিন্তু আইটি সেক্টরে যে পতনের সম্ভাবনা সেটাও বেড়ে যায়। তবে বলছি না 100%, 99% ক্ষেত্রে কিন্তু পতনের সম্ভাবনা থাকে। মানে আপনি ধরুন আইটি স্টকে ইনভেস্ট করে রেখেছেন, অথচ এই নাসডাক এর যে চার্ট প্যাটার্ন সেটাকে নজরেই রাখছেন না, তাহলে কিন্তু সেটা আপনি সব থেকে বড় ভুল করছেন। অর্থাৎ আইটি স্টকে ইনভেস্ট করতে গেলে সেটা ইন্ডিয়াতেই করুন বা ইন্ডিয়ার বাইরে অন্য দেশেই করুন, এই যে নাসডাক এটাকে কিন্তু নজরে রাখতেই হবে। তো আমেরিকার যে প্রধান ইন্ডেক্স ডাউ জোন্স, এর মুভমেন্ট দেখে আপনি ইন্ডিয়ান মার্কেটের টোটাল মার্কেটের যে মুভমেন্ট সেটা মোটামুটি আন্দাজ করতে পারবেন। এবং এই নাসডাক এটা দেখে আইটি কোম্পানিগুলোর যে পারফরমেন্স সেটা নজর রাখতে পারবেন। এরপরে আসি পয়েন্ট নাম্বার 2 এ। তো এই পয়েন্ট নাম্বার 2 এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প, এনার উপর তো নজর থাকবেই। তো দেখতেই পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই মার্কেটে কিরকম ওঠাপড়া দেখা গেছে। শুধুমাত্র আমেরিকার মার্কেটেই নয়, গ্লোবাল যে মার্কেট সেখানেও কিন্তু অনেকবার ওঠাপড়া দেখা গেছে। এবং ইনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। তো এনার একটা কথা গ্লোবাল মার্কেটের উপরে কিন্তু প্রভাব ফেলে দেয়। মানে এনার গুরুত্ব কিন্তু গ্লোবাল মার্কেটে অনেকটাই বেশি। তো তিনি কি ভাবছেন, কি বলতে চলেছেন বা কি বলেছেন, সেটা জানতে গেলে আপনাকে কি করতে হবে, তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে এই ট্রুথ সোশ্যাল, এটাকে কিন্তু নজরে রাখতে হবে। তো এই এলন মাস্কের সঙ্গে ক্ল্যাশের পরে তিনি এই যে টুইটার সেটা ব্যবহার করা প্রায় কমিয়েই দিয়েছেন। সেখানে সেরকম কোনো পোস্টও আসে না। তো তিনি এই পোস্টগুলো কোথায় করেন,
এই যে ট্রুথ সোশ্যাল রয়েছে এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এইখানে কিন্তু তিনি যাবতীয় পোস্ট করেন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই যে অফিসিয়াল ট্রুথ সোশ্যালের ইউজার নেম, এ রিয়েল ডোনাল্ড ট্রাম্প। তো এটা খুলে যদি নিচের দিকে নামেন তো দেখতে পাবেন এনার বিভিন্ন অ্যানাউন্সমেন্ট গুলো সবই কিন্তু এখানে আসে। এবং এর আগে একবার কথা উঠেছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকান মার্কেটে ইনসাইডার ট্রেডিং করছিলেন। তো তখন কি হয়েছিল, তো তিনি বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসিয়েছিলেন এবং একটা সময় তিনি সোশ্যাল যে মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল সেখানে পোস্ট করে দিয়েছিলেন যে এ গ্রেট টাইম টু বাই, মানে তিনি শেয়ার কেনার কথা বলেছিলেন। এবং তার ঘন্টা তিনেক পরেই বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসিয়েছিলেন সেই যে ট্যারিফ সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন এবং তখন মার্কেট প্রায় কিন্তু 5%-এর কাছাকাছি বেড়েছিল। মানে তিনি একমাত্র জানেন যে তিনি কি ঘোষণা করতে চলেছেন এবং সেই হিসেবে কিন্তু মানুষকে কিছু ক্লুও দিয়েছিলেন যে এই সময় কেনার ব্যাপারে। তো সেই সময় অনেক কিছু কথাবার্তাও চলছিল এবং এনার বিরুদ্ধে কেসও হয়েছিল। তো তিনি এখন প্রেসিডেন্ট পদে রয়েছেন। তো সেই কেস কতদূর এগিয়েছে সেটা তো না বললেও চলবে, কিন্তু এনার যে কথাবার্তা এটার উপরে কিন্তু নজর রাখতে হবে। তারপরে যদি 3 নম্বর পয়েন্টের কথা বলি সেটা কি, সেটা হচ্ছে এই ডলার। তো এই ডলার এটা কিরকম মুভ করছে সেটাও দেখতে হবে। তো এই ডলার এটাও তো মাঝে মাঝে শক্তিশালী হয়, মাঝে মাঝে দুর্বল হয়। তো এই ডলার এটা কিরকম মুভ করছে সেটা কিভাবে দেখবেন, তো তার জন্য এই যে ডলার ইন্ডেক্স রয়েছে এটাকে চেক করতে হবে। তো আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে এই ডলার ইন্ডেক্স এটা লিখে সার্চ করবেন। তো আপনার সামনে অনেক ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট আপনি কিন্তু বেছে নিতে পারেন। তো আমি একটা ওয়েবসাইট এখানে বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই ডলার ইন্ডেক্স বর্তমানে কতই চলছে, এই 98.05 চলছে। তো আপনি DXY এই প্রাইস লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এটা হচ্ছে ডলার ইন্ডেক্সের নাম। তো সাধারণত এই যে ডলার ইন্ডেক্স এটা যদি 100 নিচে নামে তাহলে বোঝা যায় যে ডলার দুর্বল হচ্ছে, এবং ধরুন 100 অনেকটা উপরে থাকলে এরকম মনে করা হয় ডলার অনেক শক্তিশালী হয়ে গেছে। তো যদি পুরনো ডেটা দেখেন তো চলুন এখানে এই 3 বছরের যে চার্ট সেটা খুলে নিই। তো দেখতে পাচ্ছেন একসময় এই যে ডলার সেটা কিন্তু 109-10 এরকম জায়গায় চলছিল। মানে এই সময় এই যে ডলার সেটা খুব স্ট্রং ছিল এবং বর্তমানে এই যে ডলার সেটা দুর্বল হয়েছে। তো এই ডলার দুর্বল হওয়া মানে আমাদের মতো যে এমার্জিং মার্কেট সেগুলোর জন্য কিন্তু ভালো। তো এই ডলারের ওটা পড়া এটা কিন্তু এই ইকুইটি মার্কেটের উপরে সরাসরি প্রভাব ফেলে। মানে এই ডলার ইন্ডেক্স এটা দুর্বল হলে সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো, এবং এটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ। এরপরে 4 নম্বর পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে এই গোল্ড। তো বর্তমানে ডলার এবং সোনার যে সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন এই যে ডলারের ইন্ডেক্স সেটা 100 নিচে নেমে গিয়েছিল। সেই কারণে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারা কি করছিল, ডলারের পরিবর্তে এই যে গোল্ড সেটা কিনে নিচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের যে রিজার্ভ ব্যাংক তারাও কিন্তু এই গোল্ড কিনছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন গোল্ডের যে দাম সেটা এত চড়া রয়েছে। আর এই যে ডলার এটাও কিন্তু মার্কেটে তার যে অবস্থা সেটা আস্তে আস্তে হারাচ্ছে। তো রাশিয়ার কাছে যে ডলার রিজার্ভ রয়েছে সেটার উপরে কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছে। মানে এই যে রাশিয়া তারা কিন্তু এই যে ডলার মানে তাদের রিজার্ভে যেটা আছে সেটা ইউজ করতে পারছে না। তো সেই কারণে ডলারের উপর থেকে বিভিন্ন দেশও কিন্তু বিশ্বাস হারাচ্ছে, এবং এই ডলারের পরিবর্তে বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংকগুলো তারা কিন্তু সোনা কিনে রাখছে। তো এটা একটা সোনার দাম বৃদ্ধির পেছনে বড় কারণ। তো এই সোনার দাম কিভাবে দেখতে হয়, তো এই সোনার যে আন্তর্জাতিক মার্কেটের ইন্ডেক্স রয়েছে এই XAU এটাকে কিন্তু চেক করতে হয়। তো এই XAU USD এটা লিখে সার্চ করলে সোনার আন্তর্জাতিক মার্কেটে যে প্রাইস সেটা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ওপেন হয়ে যাবে XAU USD। তো দেখতে পাচ্ছেন এই 4533 এই XAU এইখানে চলছে, মানে এটা আউন্সে পরিমাপ করা হয়। তো এখানে সবকিছুই দেখতে পেয়ে যাবেন যে 5 দিনে কত বেড়েছে, 1 মাসে কত, 6 মাসে, ইয়ার টু ডেট, 1 বছরে, 5 বছরে। তো এইগুলো কিন্তু এখানে দেখা যায়। আর সাধারণত এই সোনার দাম যখন বাড়ে তখন এই ইকুইটি মার্কেট বা শেয়ার বাজারে পতনের সম্ভাবনা কিন্তু দেখা যায়, কারণ এই যে গোল্ড এটাকে কি বলা হয়, সেফ অ্যাসেট। আর যখন অনিশ্চয়তা বাড়ে তখন মানুষ কিন্তু এই নিরাপদ বিনিয়োগ হিসাবে এই সোনা কিনে রাখে। এরপরে 5 নম্বর পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ডেটা। তো এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ডেটা এটার উপরেও নজর রাখতে হয়। তো এটা কিভাবে চেক করবেন, তো তার জন্য আমেরিকার যে সিপিআই ডেটা এটা আপনাকে সার্চ করতে হবে। তো US সিপিআই লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো সেখানে গিয়ে আপনি এই যে ডেটা সেটা চেক করে নিতে পারবেন। তো এই সিপিআই ডেটা বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এটা বাড়লে কি হয়, বিভিন্ন জিনিসের যে দাম সেগুলো বেড়ে যায়, যার কারণে মানুষ কেনাকাটা কমিয়ে দেয়। ফলে কোম্পানির যে লাভ সেগুলো কমে, কারণ কোম্পানির বিক্রিও কমে যায়, এবং যার কারণে বাজারও পড়ে যায়। তো প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই যে ডেটা সেটা কিন্তু আসে। তো আমেরিকার এই যে সিপিআই ডেটা এটাও কিন্তু দেখতে হয়। এরপরে 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমেরিকার জবলেস ক্লেমের ডেটা, মানে আমেরিকায় কতজন মানুষ এই বেকারত্ব ভাতার জন্য আবেদন করছেন সেই ডেটা থেকেও কিন্তু বাজারের আগামী দিনের জন্য একটা আন্দাজ পাওয়া যায়। মানে অনেক মানুষ এই বেকারত্ব ভাতার জন্য আবেদন করছেন, মানে কি, মানে অনেক মানুষের হাতে কাজ নেই, সেই কারণেই তো তারা এই ভাতার জন্য আবেদন করছেন। মানে মার্কেটের অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে, কারণ মানুষের হাতে কাজ নেই, তাদের কাছে টাকা নেই, সেই কারণে এই যে জিনিসের কেনাকাটা সেটাও কিন্তু কমে যাবে।
এবং তারপরে যদি 7 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হলো আমেরিকার আনএমপ্লয়মেন্ট ডেটা। তো এই আনএমপ্লয়মেন্টের ডেটা প্রতি মাসের প্রথম সপ্তাহে আসে। তো এই আনএমপ্লয়মেন্টের ডেটা এটাও বলে দেয় যে কত মানুষের হাতে কাজ নেই। এছাড়া আমেরিকার যে জিডিপির ডেটা, সেটাও কিন্তু বাজারের যে দিক তার পরিবর্তনের পেছনের বড় কারণ। আর আগেও বলেছি, মার্কেটের পারফরমেন্স বিভিন্ন পরিস্থিতির উপরে কিন্তু ভ্যারি করে। তো কোনো সময় এই ডেটা ভালো হলে মার্কেট ভালো পারফর্ম করে, আবার কোনো সময় মার্কেট আশা করে এই ডেটা সেগুলো যেন খারাপ আসে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম আমেরিকার যে জিডিপির ডেটা, সেটা খুব ভালো এসে গিয়েছিল এবং তারপর মার্কেট পড়ে গিয়েছিল। কি কারণে? কারণ জিডিপির ডেটা বেড়ে গেলে আমেরিকার যে ব্যাংক রয়েছে তারা রেট কাট করবে না, মানে রেট কাটের যে সম্ভাবনা সেটা কমে যায়। তো এই ডেটাগুলো পরিস্থিতির উপরে কিন্তু ভ্যারি করে। তারপরে 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই এফওএমসির মিটিং, মানে আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক, তারা এই সুদের হার বা রেট সেটাকে কাট করবে কি করবে না তার উপরে কিন্তু বাজার নির্ভর করে থাকে। তো সুদের হার কমলে বেশিরভাগ সময় বাজার খুশি হয় এবং ওপর দিকে বাড়ে। তো সেই কারণে ফেডের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন, এই জেরোমি পাওয়েলজি, এনার বক্তব্যের উপরে কিন্তু বিনিয়োগকারীরা নজর রাখে। তবে কোন পরিস্থিতিতে রেট কাট হচ্ছে সেটা দেখাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ধরুন মার্কেটের ইকোনমি খুব খারাপ, সেই সময় রেট কাট হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে মার্কেট খারাপ ভাবে নেবে। আবার ধরুন নর্মাল সময়ে রেট কাট হলো, সেটাকে কিন্তু মার্কেট ভালোভাবে নেয়। তো এটা কোথায় দেখবেন? কবে ফেডের মিটিং রয়েছে তার জন্য গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে। তো এই ফেডারেল রিজার্ভ .gov লিখে সার্চ করলেই এই যে ওয়েবসাইট, এটা ওপেন হয়ে যাবে এবং এখানে বিভিন্ন যে ডেট সেগুলো কিন্তু দেয়া থাকে, মানে কবে কোন ডেটে কি ডেটা আসবে, কবে জেরোমি পাওয়েলজি বক্তৃতা রাখবেন, এই ডেটাগুলো সব এখানে পেয়ে যাবেন। এরপরে যদি 9 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। তো এই ট্রেজারি বন্ড চেক করতে গেলে আপনাকে কি করতে হবে? এই যে বন্ড ডিল সেটা চেক করতে হবে। আর এই বন্ড ডিল এটা অনেক বছরের থাকে, 2 বছরের, 5 বছরের, 10 বছরের। তো তার মধ্যে আপনাকে কোনটা দেখতে হবে? এই 10 বছরের যে বন্ড ডিল রয়েছে এটা চেক করতে হবে। তো এই বন্ড ডিল বর্তমানে কত রয়েছে দেখতে পাচ্ছেন, 4-এর কাছাকাছি রয়েছে। তো এটাকে আপনি একটা ফিক্সড ডিপোজিটের মতো বলতে পারেন। যদি এই বন্ড ডিল বাড়তে থাকে তাহলে কিন্তু সেটা শেয়ার বাজারের জন্য খারাপ খবর, কারণ মানুষ তখন ঝুঁকি না নিয়ে এই বন্ড সেখানে বিনিয়োগ করতে পছন্দ করে। আর এই বন্ড ইল্ড যদি কমে যায় তাহলে কিন্তু শেয়ার বাজারে টাকা আসার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। যেমন আমাদের মার্কেটে কি ফিক্সড ডিপোজিট রয়েছে, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বন্ডও রয়েছে, কিন্তু আমরা ফিক্সড ডিপোজিট এটা ভালো বুঝি। তো ধরুন ফিক্সড ডিপোজিটে এই রেট বাড়তে থাকলো, তখন তো মানুষ অনেকে এই নিরাপদ ভেবে ফিক্সড ডিপোজিটের দিকেই যাবে। আবার ধরুন ফিক্সড ডিপোজিটের রেট কমলো, তখন মানুষ এই মার্কেটের দিকে আসবে। সেরকমই হচ্ছে একটাই গভর্নমেন্ট বন্ড। তো এটা আমেরিকান মার্কেটের গভর্নমেন্টের বন্ড। এটা যদি খুব বেশি বাড়ে তখন কিন্তু মার্কেটের প্রতি ইনভেস্টররা আগ্রহ হারায়। এবং এই ভিডিওর 10 নম্বর এবং শেষ পয়েন্ট, সেটা কি? সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের যে প্রাইস সেটাও আমাদের চেক করতে হয়। তো এই ক্রুড অয়েলের দাম যদি খুব বেশি বাড়ে তাহলে কিন্তু আমাদের মতো দেশের বাজারে পতনের সম্ভাবনা তৈরি হয়, কারণ আমরা প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করে থাকি। আর এই ক্রুড অয়েল এর দাম বাড়া মানে কি? এই পেট্রোল ডিজেল এর দাম বাড়া, যার মানে এই ট্রান্সপোর্টেশন যে খরচ সেটা বাড়ছে, যার কারণে ইনফ্লেশন সেটাও বেড়ে যাবে। মানে জিনিসপত্রের দাম অ্যাকচুয়ালি বেড়ে যাবে আর কেনাকাটা কমে যাবে। মানে ঘুরে ফিরে কিন্তু শেষ পর্যন্ত কোম্পানির যে আয় রয়েছে, রেভিনিউ রয়েছে, তার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। তো এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়াটা এটা মার্কেটের জন্য খারাপ, এবং একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকা বা নিচের দিকে থাকা সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো। তো কনক্লুশন কি দাঁড়ালো? যে এই 10খানা পয়েন্ট আমাদের মার্কেটকে প্রভাবিত করে। তবে মনে রাখবেন, এই শেয়ার বাজারে 2+2 সবসময় কিন্তু 4 হয় না। এটা একটা অনুমানের খেলা। যেমন ঘন মেঘ দেখলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তেমনি এই পয়েন্টগুলো পজিটিভ থাকলে বাজার বাড়ার সম্ভাবনা থাকে, এবং পরিস্থিতি অনুযায়ী এই যে প্যারামিটারগুলো সেগুলো বদলাতে থাকে, এবং তারই প্রভাব শেষমেশ কিন্তু আমাদের যে বাজার রয়েছে এই নিফটি ফিফটি সেন্সেক্স এগুলোতে দেখা যায়। তবে আবারও বলছি, এই যে পরিস্থিতি সেগুলো কিন্তু সময় সময় বদলায়। তো যখন যেরকম বদলাবে সেই হিসাবে কিন্তু আমি আপনাদের নিয়মিত শেখাতে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।